হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা আইল্যান্ড সম্পর্কে বলতে চলেছি যেখানে বাস করে মাত্র ৯ জন মানুষ। আর সেখানে একটি মেয়ের উপর ঘটে চলেছে অমানবিক নির্যাতন। আর এই নির্যাতনের পরিণাম যে কতটা ভয়ানক হয়েছিল তা জানবো আজকের গল্পে। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় কোরিয়ার সোল শহরে। আর সেখানেই একটি গলিতে কয়েকজন ছেলে একটি মেয়েকে হ্যারেস করছিল। মেয়েটি রাস্তায় থাকা মানুষদের কাছে সাহায্য চাইলে কেউ কোনো ঝামেলায় জড়াতে চায় না। তখন মেয়েটি একটি গাড়ির পাশে এসে সাহায্য চাইলে গাড়িতে থাকা মেয়েটি উইন্ডো গ্লাস তুলেই সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা জানতে পারি এই নিষ্ঠুর মেয়েটির নাম হেয়ন। হেয়ন একটি ব্যাংকে চাকরি করে। সেই ব্যাংকে একজন বৃদ্ধ মহিলা লোন নিতে আসে, কারণ টাকাটা তার খুব দরকার। সে হেয়নকে বলে আগের দিন হেয়ন তাকে বলেছিল লোনটা হয়ে যাবে, আর সেই ভরসাতে সে বাড়ি কিনতে সমস্ত টাকা দিয়ে দিয়েছে। হেয়ন তার উপর চিৎকার করতে থাকে আর বৃদ্ধকে অনেক উল্টোপাল্টা কথাও শোনায়। বৃদ্ধটি খুবই অসহায় হয়ে পড়ে। তখনই হেয়নের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে, তাই সে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাবার সময় তার কাছে একটি মেয়ের কল আসে। মেয়েটি ফোনে তাকে বলতে থাকে সে কেন চিঠির জবাব দিচ্ছে না, কিন্তু হেয়ন সেই মেয়েটির উপর রাগ দেখিয়েই ফোনটি কেটে দেয়। এরপর পুলিশ স্টেশনে এলে জানতে পারে সেদিন রাস্তায় সাহায্য চাওয়া ওই মেয়েটি নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হয়েছে। পুলিশ ওই দুইজন ছেলেকেই ধরে এনেছে। এখন শুধুমাত্র হেয়নের সাক্ষীটাই দরকার। হেয়ন বলে দেয় সে চেহারা ভালো করে দেখেনি, তবে একজন ছেলের হাতে লায়ন শেপের রিং ছিল, কিন্তু এই ছেলের হাতে তেমন কোনো রিং না থাকায় পুলিশ তাদেরকেই ছেড়ে দেয়। মৃত মেয়েটির বাবা হেয়নকে সত্যিটা বলার জন্য অনুরোধ করলেও হেয়ন এইসব ঝামেলায় পড়তে চায় না। সেখান থেকে চলে যাওয়ার সময় ছেলেগুলো তাকে হুমকি দেয়। তখন হেয়ন দেখতে পায় ছেলেটি তার লায়ন শেপের আংটিটা পরে নিয়েছে। সে বুঝে যায় এরাই সেই ছেলেগুলো, কিন্তু সে পুলিশকে কিছুই জানায় না, চুপচাপ চলে আসে তার ব্যাংকে। এখানে এসে সে দেখতে পারে তার এক কলিগ জিসো ম্যানেজারের সাথে কথা বলে বৃদ্ধটির লোন অ্যাপ্রুভ করে দিয়েছে। এতে করেই হেয়ন তার উপর রেগে যায়। তাকে ডেকে এনে জিজ্ঞেস করলে জিসু জানায় যে বৃদ্ধার অসহায়ত্বর অবস্থা দেখে তার খুব খারাপ লেগেছিল, তাই ম্যানেজারকেই বলে সে লোনের ব্যবস্থা করে দিয়েছে। তবে হেয়ন তাকে বলে সে ম্যানেজারকে শরীর দেখিয়ে এই কাজ করেছে। এমনই আরো অনেক খারাপ ব্যবহার করে হেয়ন সেখান থেকে চলে আসে। এরপর ওয়াশরুমে এসে ফ্রেশ হবার সময় জিসুর সাথে করা ব্যবহারের জন্য তার খারাপ লাগে, তাই সে টেক্সট করেই জিসুকেই সরি বলে। তবে রুম থেকে বেরোতে গেলেই দেখতে পায় দরজাটি বাইরে থেকে বন্ধ করা। সে দরজার উপর দিয়ে বেরোতে গিয়েই নিচে পড়ে যায়। সে অনেক রেগে গিয়ে বাইরে বেরিয়ে দেখে জিসুর পায়ে সেই জুতো, যেটা বাথরুমের বাইরে একজনের পায়ে দেখেছে। সে তাই সোজা গিয়ে জিসুকেই চড় মেরে দেয়। তখনই দেখে অফিসের ক্লিনারের পায়েও একই জুতো। সে বুঝে যায় এখন তার কাছে আর কোনো পথ খোলা নেই। ব্যাংকের ম্যানেজার তাকে ডেকে নিয়ে অনেক কথা শোনায়, আর তাকে বেশ কয়েকদিন ব্যাংকে আসতেও মানা করে দেয়। রাতে বাড়িতে আসার পর ওয়াচম্যান তাকে অনেকগুলো চিঠি দিয়ে দেয়। হেয়ন সেখান থেকে কিছু চিঠি বেছে নিয়ে সেগুলোকে না পড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এই চিঠিগুলো বুকনাম নামের কোনো মেয়ে পাঠিয়েছে, আর সেদিনই কল দেওয়া মেয়েটাই এই বুকনামই ছিল। এখন ব্যাংকে না যাওয়ায় সে ঘরে বসে বসেই বোর হচ্ছিল, তাই সে কিছুদিনের জন্য মোড নামের এক আইল্যান্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। আসলে হেয়ন যখন ছোট ছিল সে ওই আইল্যান্ডে ঘুরতে যেত তার দাদুর বাড়িতে, আর সেখানেই বুকনাম নামের একটি মেয়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। আর এটি হলো সেই বুকনাম যাকে হেয়ন সবসময় ইগনোর করে। পরদিন হেয়ন রওনা দেয় ওই আইল্যান্ডের উদ্দেশ্যে। দেউকসু নামের একজনের বোটে করে সে যাচ্ছিল। সে হেয়নকে বলে এখানে সে কি করতে এসেছে। হেয়ন তার দাদুর নাম জানালে দেউকসু তাকে চিনতে পারে। এদিকে দেখানো হয় বুকনামকে সে সকাল থেকে পাহাড়ে বসে অপেক্ষা করছে। হেয়নের বোটটিকে দেখতেই সে খুশিতে আত্মহারা হয়ে সোজা এসে হেয়নকেই জড়িয়ে ধরে। তারপর হেয়নের ব্যাগ তুলে রওনা দেয়। গ্রামের বাকিরাও তাকে দেখতে আসে। বুকনাম তার স্বামী মানজুং তার ভাই চুলজুংকে ডেকে হেয়নের সাথেই পরিচয় করিয়ে দেয়। স্বামীর নাম ধরায় মানজুং এর আন্টি সেখানেই বুকনামকেই অনেক কথা শোনায়। হেয়ন এখানে আসায় আন্টি একদমই খুশি নয়। বুকনাম হেয়নকে তার দাদুর বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তখনই সেখানেই বুকনামের মেয়ে ইউনহি এসে হাজির হয়। তবে ইউনহি হেয়নকে দেখেই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। হেয়ন জিজ্ঞেস করে তার মেয়ে কোন ক্লাসে পড়ে। সে জানায় তার ইচ্ছে থাকলেও আন্টি এবং তার স্বামী ইয়নহিকে স্কুলে ভর্তি করতে বারণ করে দিয়েছে। তাদের মতে মেয়ে মানুষের পড়ালেখার প্রয়োজন নেই, কিন্তু হেয়ন বিষয়টি এড়িয়ে যায় আর বলে 15 বছর পড়ে থাকা বাড়িটা এত পরিষ্কার কি করে আছে। বুকনাম হেসে বলে সে 3 দিন ধরে এই বাড়িটাকেই পরিষ্কার করছে। এরপর বুকনাম খাবার আনার জন্য বাড়িতে যায়, আর হেয়ন ক্লান্ত হয়ে মেঝেতে ঘুমিয়ে পড়ে। রাতে খাওয়ার সময় মনজুম জানায় সে রাতে মাছ ধরতে যাবে। এই কথা শুনেই ইউনহিও যেতে চায়। রাতে যখন স্বামী ও মেয়ে মাছ ধরতে চলে গেছে, চলজুং বুকনামের ঘরে প্রবেশ করে। তাকে খুবই খারাপভাবেই ধর্ষণ করে, কিন্তু বুকনাম কোনো প্রতিবাদ করে না, কারণ এসব কিছু মানজুংও খুব ভালো করেই জানতো। মানজুং প্রতিদিনের মতো আজও মাছ না পেয়ে
খালি হাতে বাড়ি ফিরে। বোকনাম বলে, তুমি আইল্যান্ডের থেকেও মাছ ধরতে পারো না। এই কথা শুনে মানজুং রেগে বোকনামকে প্রচন্ড মারতে থাকে, আর ইউনহি বাইরে বসেই শুনতে থাকে। সবসময় দেখতে দেখতেই তার কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে। পরদিন তারা সবাই আন্টির ঘরের মেরামত করছিল। সেখানে সমস্ত কাজ শেষ করে সে হেয়নের জন্য খাবার বানিয়ে আনে। তারপর হেয়নের সমস্ত ময়লা কাপড় ধোয়ার জন্য নেয়। এত কাজ করার পরেও সে আবার সমস্ত জামা কাপড় ধুয়ে দেয়। এরপর রাতে সে হেয়নের সাথেই ঝিলে নেমেই গোসল করে। পরদিন সকালে হেয়ন দেখে গ্রামে একটা ছোট টেলিফোন টাওয়ার লাগানো হয়েছে, মানে যোগাযোগের ব্যবস্থাও আছে। তখন হেয়ন পাশের জঙ্গলে আসতেই সেখানে চুলজুংকে দেখে ভয় পেয়ে একটি কাচের টুকরো হাতে তুলে নেয়। ইউনহি সেখানে আসায় হেয়ন এবারের মতোই বেঁচে যায়। অন্যদিকে শহর থেকে মিরান নামের একটি মেয়ে আসে, যার সাথে মানজুং ঘরের মধ্যেই নিজের শরীরের চাহিদা মেটাচ্ছে, আর বোকনাম বারান্দায় বসে তার খাবার খাচ্ছে। আসলে এই মেয়েটা টাকার বিনিময়ে কাজ করে থাকে। সে এখানেই মাঝে মধ্যেই আসে। স্বামী অন্য নারীর সাথে লিপ্ত হয়, কিন্তু বোকনামের একটুও খারাপ লাগছে না। ঠিক সেই মুহূর্তে হেয়ন ইউনহিকে নিয়ে সেখানে আসে। ঘর থেকে আসা শব্দ শুনে হেয়ন অবাক হয়ে যায়। তবে বোকনাম তার মেয়েকে দেখেই হেয়নকে বলে ইউনহিকে এখান থেকে নিয়ে চলে যেতে। তখন আন্টিও সেখানে আসে, তবে তার কাছে যেন বিষয়টা খুবই স্বাভাবিক। মিরান বাইরে এসে বোকনামকে বলে সে এখানে আসতে চায় না, তবে মানজুং তার বসকে 3 গুণ টাকা দেওয়ায় তাকে আসতে হয়েছে। তখন মিরান তাকে আর ইউনহিকে নিয়ে পালানোর কথা বলে। তাকে পালাতে মিরান নিজেই সাহায্য করবে, তবে বোকনাম এতে রাজি হয় না। এরপর বোকনাম মধু সংগ্রহ করতে গেলে মানজুং তাকে রান্না করতে বলে। বোকনাম শুনতে না পেলে মানজুং তার দিকে ঢিল ছুড়ে মারে, যার ফলে সে মৌমাছির কামড় খায়। তারপরও বাড়িতে এসেই মানজুং তাকে মারধর করে, কিন্তু বোকনাম কিছুই বলতে পারে না, চুপচাপ এই অত্যাচার সহ্য করে। একটা মেয়ে কতটা অসহায় হলে এমন অত্যাচার সহ্য করে। বোকনাম সব কষ্ট ভুলে হেয়নের সাথে সময় কাটায়। একদিন বোকনাম কাপড় তুলতে গিয়েই দেখতে পায় তার স্বামীর প্যান্টের পকেটে মেয়ের আন্ডারগার্মেন্টস। সে ভয় পেয়ে যায়। তখন তার মেয়ের কাছে গেলেই আরো অবাক হয়। ইউনহি ক্রিম আর নেইল পলিশ মাখে আর বলে সে মিরানের মতোই সুন্দর হবে, তাহলে বাবা তাকেই ভালোবাসবে। বাচ্চা মেয়েটির এমন কথা শুনে বোকনাম পাগলের মতো হয়ে যায়। সে বুঝে যায় মানজুং কেন রাতের বেলায় মেয়েকে নিয়ে মাছ ধরতে যায়, কিন্তু এবারও সে কিছুই করতে পারে না। তখন সে হেয়নের কাছে এসেই অনুরোধ করে আর বলে সে তাকে না হোক অন্তত ইউনহিকে যেন তার সাথে নিয়ে যায়। হেয়নের কারণ জিজ্ঞেস করায় বোকনাম মানজুং এর সব কথা জানায়। এসব শুনে হেয়ন উল্টো রেগে গিয়ে বলে তুমি শহরে যেতে চাও, কিন্তু তাই বলে তোমার স্বামী আর মেয়ের নামে এমন কথা বলবে? এদিকে এক মহিলা সবকিছু শুনে আন্টিকে বলে দেয়, আর হেয়ন ইউনহের সাথে কথা বলেই বুঝতে পারে বোকনাম ঠিক বলেছে। তখন আন্টি ইউনহিকে নিয়ে হেয়নকে অন্য কিছু বুঝিয়ে দেয়। পরের দিন দুপুরে ঘুমানোর সময় বোকনাম মানজুং এর পকেট থেকে সমস্ত টাকা এবং সিন্ধুকের চাবি নিয়ে নেয়। মিরানকে কল করে জানায় সে পালাতে চায়। সেদিন ভোর না হতেই বোকনাম তার মেয়েকে নিয়েই চুপচাপ ঘর থেকে পালিয়ে আসে। তবে ইউনহি প্রথমে পালাতে রাজি ছিল না, তবে পরে যখন সে রাজি হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মানজুং সেখানে চলে আসে আর বোকনামকে টানতে টানতে নিয়ে যায়। বাচ্চা মেয়েটাকেও মারতে থাকে। বোকনাম একটা পাথর তুলে তার স্বামীকে মারতে গেলে বাকিরা তাকে বকাবকি করে। তখন মানজুং দৌড়ে এসেই তাকে বেধড়ক মারধর করতে থাকে, আর বাচ্চা মেয়েটি বাবাকে আটকাতে গেলে মানজুং তাকে ধাক্কা দেয়, আর পাথরের সাথে মাথায় আঘাত লেগেই তার সেখানেই মৃত্যু হয়। যে মেয়ের জন্য বোকনাম এত কিছু সহ্য করলো, সে মেয়েকে হারিয়েই পাগলের মতো চিৎকার করে কাটতে থাকে। শহর থেকে পুলিশ অফিসার এলে বোকনাম পুলিশকে সমস্ত সত্যি কথা বলে, কিন্তু এতগুলো মিথ্যার মধ্যেই পুলিশ বোকনামকেই বিশ্বাস করে না। পুলিশ হেয়নের কাছে জানতে চাইলে হেয়ন জানায় সে তখন ঘুমাচ্ছিল। বোকনামের বিশ্বাস ছিল হেয়ন অন্তত সত্যিটা বলবে, কারণ বোকনাম দেখেছে ওই ঘটনা হেয়ন দূর থেকেই দেখেছিল। হেয়নের এমন মিথ্যা বলায় বোকনামের সব আশা শেষ হয়ে যায়। গ্রামের সবাই পুলিশকে বিভিন্ন উপহার এবং টাকা দিয়েই বিদায় জানায়। সন্ধ্যা হতেই চুলজুং হেয়নের জন্য খাবার নিয়ে আসে। হেয়ন সেই খাবার খেয়ে রাতে বেহুশ হয়ে ঘুমাতে থাকে। খাবারে কিছু একটা মেশানো ছিল। চুলজুং কিছু করার আগেই বোকনাম চলে আসে। তারপর তার পাশে বসেই তাকে পাহারা দেয় আর অতীতের স্মৃতি ভাবতে থাকে। সকাল হতেই বোকনাম তার মেয়ের কবরেই মাটি দিচ্ছিল। মানজুং তার ভাইকে নিয়েই আজ শহরে যায় মধু বিক্রি করতে। এদিকে বোকনাম বাকি সবার সাথে মাঠে কাজ করতে যায়। সবাই কাজ করে কিছুটা বিশ্রাম নেয়, খাবার খায়, নাচ গান করে আনন্দে মেতে ওঠে। তখনই বোকনাম পানি খেতে আসলে তারা বোকনামকে নিয়ে হাসাহাসি করে। বোকনাম একটি দা হাতে তুলে একজনের গলা এক কোপে নামিয়ে দেয়, বাকি দুজন মহিলাকেও কোপিয়েই মেরে ফেলে। এদিকে আন্টি এসব দেখেই জঙ্গলে পালিয়ে যায়। আন্টি রাতেও সেই জঙ্গলেই লুকিয়ে থাকে। সারা রাত খোঁজাখুঁজি করেও আন্টিকেই খুঁজে পায় না। আজ হেয়ন চলে যাবে, সে ব্যাগ গুছিয়ে ফোন করবে, তখন দেখে নেটওয়ার্ক নেই। তাই সে টাওয়ারের কাছে যেতেই দেখে কেউ কানেকশনটা কেটে দিয়েছে। তখনই আন্টি হঠাৎ করে এসে হেয়নের মুখ চেপে ধরলে সে চিৎকার করে ওঠে। বোকনাম সেখানে এসেই এক চড়েই হেয়নকেই অজ্ঞান করে ফেলে। এরপর আন্টিকে ধরতে যেতেই পাথরের উপর থেকেই পড়ে মারা যায়। এদিকে বোট সেই দ্বীপে এলে মানজুং বাড়ির দিকে রওনা দেয়। চেলজুং রাস্তায় একটি জায়গায় পানি খেতে দাঁড়ালে বোকনাম তার মাথা থেকে তার ধর থেকে আলাদা করে ফেলে। হেয়ন দূর থেকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। অন্যদিকে মানজুং এবং দেউকসু সেখানে পানি খেতে আসলে চেলজুং এর কাটা মাথা দেখেই ভয় পেয়ে যায়। তখনই বোকনাম দেউকসুর হাতে
বলে এক কোপ বসায়, কিন্তু সে মানজুং এর সাথে পেরে ওঠে না। মানজুং তার হাত পা বেঁধেই বাড়িতে নিয়ে আসে। সে বোকনামকে নিজের হাতেই মারতে চায়, তবে হেয়ন তাকে মারতে মানা করলে মানজুং তাকেই মেরে ফেলতে চায়। আর এই সুযোগেই বোকনাম তার আঙ্গুলে কামড় দিয়ে ছুরিটা নিয়ে নেয়। মানজুং কোঠারি তুলতে গেলে সে ছুরিটা তার পেটে ঢুকিয়ে দেয়। এরপর মানজুংকে কোপাতে কোপাতে সব রাগ ঢেলে দেয় তার উপর। হেয়ন ভয়ে বোট চালিয়ে পালায়, আর বোটের ব্লেড লেগেই দেখসুর মৃত্যু হয়। এরপর দেখা যায় বোকনাম রওনা দেয় হেয়নের উদ্দেশ্যে। এখনো তার একটা হিসাব বাকি পড়ে আছে। আর পারে এসে জানতে পারে হেয়ন পুলিশ স্টেশনে রয়েছে। এদিকে হেয়ন জ্ঞান ফিরেই দেখে বোকনাম তার সামনেই দাঁড়িয়ে, আর বোকনাম সমস্ত পুলিশ অফিসারকেই মেরে ফেলেছে। তখন সে হেয়নকে মারতে গেলে হেয়ন নিজের জীবন বাঁচাতে নিজেকেই একটা সেলের ভেতরে বন্দী করে নেয়। বোকনাম চাবি নিতে গিয়ে ব্যাগে সেই বাঁশিটা দেখতে পায়, যেটা ছেলেবেলায় হেয়ন বাজাতো। সে ওই বাঁশিটা এনে হেয়নকে দিয়ে বাজাতে বলে। তালা খুলতে পুলিশটাকে গুলি করে, আর এত গুলি শরীরে নিয়ে হাতুড়ি দিয়েই তাকে খুন করে। এরপর বোকনাম হেয়নকে মারতে আসে, তবে হেয়ন ওই বাঁশিটা ভেঙেই উল্টো তার গলায় ঢুকিয়ে দেয়। বোকনাম হেয়নের কোলেই মাথা রাখে, আর গলা থেকে বাঁশিটা বের করে শেষবারের মতো হেয়নকে বাজাতে বলে। হেয়ন বাঁশিটা বাজাতে বাজাতে কান্নায় ভেঙে পড়ে, আর বোকনাম তার চোখের জল মুছে দিয়েই তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বোকনাম মৃত্যুর আগ পর্যন্ত তাকে বন্ধু ভেবেই গেছে, আর হেয়ন স্বার্থপরের মতো নিজেকে নিয়েই ভেবেছে। বোকনামের মৃত্যুর পর হেয়ন আর আগের মতো স্বার্থপর নেই, তাই সে আবার পুলিশ স্টেশনে গিয়ে ওই ছেলেগুলোকেই ধরিয়ে দেয়, যারা সেই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছিল। বাড়িতে এসে হেয়ন ডাস্টবিন থেকে বোকনামের পাঠানো চিঠিগুলো তুলে পড়তে থাকে। তখনই আমরা বুঝতে পারি বোকনাম হেয়নকেই কতটা ভরসা করত। সে হেয়নের মাধ্যমে ওই নরক থেকে বাঁচতে চাইতো। এসব পড়ে হেয়ন কান্নায় ভেঙে পড়ে, আর এখানে এই মুভিটি শেষ হয়। আর হ্যাঁ, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।